ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু সোমনাথ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন কাজের ভিডিও। যেমন দেখো, আমি এই মুহূর্তে একটা টেবিল ফ্যান নিয়ে নিচ্ছি। তো চলো দেখি টেবিল ফ্যান আমরা কীভাবে রিপেয়ারিং করি আর কীভাবে প্রবলেমগুলো আইডেন্টিফাই করি। যেমন দেখো, আমি টেবিল ফ্যানটা সিরিজে দিচ্ছি, গ শব্দ উঠছে কিন্তু ফ্যানটা তোমার ঘুরছে না। তো এরকম প্রবলেম যদি তোমাদের কাছে আসে তো তোমরা কীভাবে সলভ করবে, তো চলো এই ভিডিওটার মাধ্যমে আমরা সেটা বুঝে নিই। যেমন দেখো, আমি ফ্যানটার সামনের দিকে খাঁচাটা খুলে দিচ্ছি, এরপর হাত দিয়ে ব্লেডটা ঘোরানোর মাত্র কিন্তু ব্লেডটা প্রচণ্ড পরিমাণে তোমার জাম রয়েছে। ঠিক আছে, মানে আমার ফ্যানটা হয়ে গেছে কি জাম। তো কাস্টমার আমাকে বলেছিল যে ফ্যানটা দাদা হাত দিয়ে অনেকক্ষণ ঘোরানোর পরে ফ্যানটা ঘোরা শুরু হচ্ছে। তো এই প্রবলেমটা কেন হয় আর এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করি, চলো তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখে নিই। যেমন দেখো, আমি ফ্যানটার খাঁচাটাকে আলাদা করে দিয়েছি। আলাদা করে দেওয়ার পরে আমি হাত দিয়ে স্যাপটাকে ঘোরাচ্ছি, তাও ঘুরছেই না, মানে বহু কষ্টে ঘুরছে যাকে বলা হয়। তো এরকম ধরনের জামের যে প্রবলেমগুলো এগুলো কিন্তু হতেই থাকে, আর এগুলো হলে পরে আমরা কীভাবে সলভ করি, যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এর যে পেছনের যে ঢাকনাটা আছে সেটা কিন্তু আমি খুলে দিয়েছি। তো চলো দেখি আমরা ফ্যানটাকে খুলেছি, এই ফ্যানটার মধ্যে এক্স্যাক্টলি কী প্রবলেম হয়েছে আর ওই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করছি। চলো তাহলে আমরা নাটগুলোকে খুলে নিই। ফ্যানের বডির নাটগুলো দেখো আমি কিন্তু খুলছি একটা একটা করে। তো এটা বেসিক্যালি 3টে নাট দেওয়া থাকে, তো 3টে নাট খুললেই কিন্তু ঢাকনাটা খুলে যায়। তো এর যে রোটেশনের যে নাটটা, মানে যেটা তোমার রিভলিং পিনের নাটটা এটার সঙ্গে কানেক্ট আছে, এটা আলাদাভাবে কানেক্ট আছে, ফ্যানটা এক জায়গায় ফিক্স করার জন্য এটা কানেক্ট করা হয়েছে। তো যেমন দেখো আমি এর কানেকশানগুলোকে খুলে নিচ্ছি। তো তোমরা এভাবে খুলে নিও কানেকশানগুলোকে। তো কানেকশানগুলো খুলে নেওয়ার পর আমরা দেখবো যে এগুলো কী কী প্রবলেম হয়েছে ফ্যানটার মধ্যে আর আমরা সেগুলো কীভাবে কী সলভ করছি। তো কাস্টমার আমাকে বলেছিল দাদা আমি ফ্যানটার মধ্যে কিন্তু তেল দিয়েছিলাম। আমি শুধু দিয়েছিলাম যে কী তেল দিয়েছিলে, ও বলে যে পোড়া মোবিল তেল দিয়েছিলাম, মানে যেগুলো গিয়ার অয়েল যেটা আমরা বাইকের মধ্যে দিই ওই তেলটা। তো যেমন দেখো তেল যখন ভালো পরিমাণে দিয়েছে একদম পুরো তেলের চ্যাপ 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 করছে। আমি দেখো নখ দিয়ে তোমার স্যাপটাতে ঘষে দিচ্ছি, স্যাপটা কিন্তু আমার অলরেডি অনেকটা ক্ষয়ে গেছে। আর তোমার এখানে দেখো যেমন একদম পুরো কিন্তু তেলে কিন্তু চ্যাপচ্যাপ অবস্থা হয়ে গেছে। তো আমি এটা বেসিক্যালি কী করবো, স্যাপ বুশ দুটোই চেঞ্জ করে দেবো, কারণ একদম পুরো অবস্থা খারাপ এটার। তো এটার মধ্যে যে ক্লিপটা যেটি লাগানো আছে সে আমরা ক্লিপটির এক ধারের নাটটি খুলবো, আমরা কিন্তু দু ধারের নাটটা খুলবো না, পরবর্তীকালে লাগাতে আমাদের কিন্তু সমস্যা হবে। যেমন দেখো আমি এক ধারের নাট একটা খুলেছি আর একটা নাট কিন্তু লাগানো আছে। তো এটা বুশটাকে এঁটে রাখার জন্য এই ক্লিপটা থাকে। তো এই বুশটা তোমার দেখতেই পাচ্ছ এটা একটু বড় ধরনের বুশ। এই বুশটার নাম্বারটা হচ্ছে 882। তো যখন নতুন বুশটা নেবো আমরা সেম বুশই লাগাবো, তোমাদেরকে দেখিয়ে দেবো দেখবে। তো যেমন দেখো আমি তোমার সাথে কথা বলতে বলতে আরেকটা যে পেছনে ঢাকনার যে ক্লিপটা আছে ওটা কিন্তু খুলে নিয়েছি। তো আর এইটা দেখো রোটারটা একদম পুরো কালো পিচের মতো বসে গেছে। তাহলে ফ্যানটা কেন জাম হবে না? এত পরিমাণে যদি তেল দেওয়া হয় তাও আবার পোড়া মোবিল, তাহলে তো অবভিয়াসলি জাম হবে। তো তোমরা এগুলো একটু মাথায় রেখো, ফ্যানে কোনো দিন এই মোবিল টোবিল এসব কিছু দাও না গো, দিলে একটু নারকেল তেল দিবে তাও আচ্ছা। যেমন দেখো আমি এই জায়গায় নতুন একটা স্যাপ নিয়ে নিয়েছি, বুশটা হচ্ছে তোমার 882 বুশ। আর যে স্যাপটা তোমার হচ্ছে স্যাপটা হচ্ছে ওরিয়েন্ট চায়না। ওরিয়েন্ট চায়না এটাকে কেন বলা, কারণ এর পেছনের যে দেখো তোমার যেটা থ্রেড করা আছে এটা কিন্তু সরু থ্রেড করা আছে, তাই ওরিয়েন্ট চায়নাই বলা হয়। যেগুলো হোয়াইট কালারের তুলোর মতো দেখছো এগুলোকে প্যাড বলা হয়। তো চলো কাজটা শুরু করার আগে আমি একবার কয়েলটাকে চেক করে নিই। এখানে দেখো 4টা তার বেরিয়েছে, দুটো নীল দুটো লাল। তো তোমার দুটো নীল একটা লাল তোমার কানেক্ট আছে একসঙ্গে, আর একটা নীল একটা লাল কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আছে। আমি দেখো দুটো ঠেকিয়ে পড়ে আমি কিন্তু একটা লাল তার ঠিকানা লাইটটা জ্বলছে, একটা নীল তার ঠিকানা লাইটটা জ্বলছে, দুটোর মানে লাল আর নীল আলাদা আলাদা হচ্ছে, ওটা ঠিক আছে লাইটটা হালকা পাওয়ারে জ্বলছে। এরপর দেখো আমি বডির সঙ্গে ঠেকিয়ে সবগুলোতে ঠেকে নিয়ে লাইটটা জ্বলছে না। এবার বডির সঙ্গে বডি একবার ঠেকিয়ে নিবে যাতে তুমি কনফার্ম হয়ে যাও যে হ্যাঁ বডি টু বডি আমার কারেন্ট যাচ্ছে। তারপরে প্রত্যেকটা তারে তারে একবার করে টাচ করে তুমি কিন্তু দেখে নিও। তো এটা আমরা বডি শক চেক করার জন্য করে থাকি। তো এটা সিম্পলি এটা বডি শট নেই, এটা কয়েলের মধ্যে প্রচণ্ড পরিমাণে তেল গেছে। তো এটা কিভাবে আমরা সলভ করব? তো আমরা সিম্পলি প্রথমে কি করব, কেরোসিন তেল দিয়ে পরে এর যে কোটটা আছে কোটটা আস্তে আস্তে ব্রাশটা কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করব। এই পজিশনটা তোমরা কিন্তু কাজটা একটু সাবধানে করবে, কারণ এটা একটু ভাইটাল কাজ। তো দেখবে যেন কেরোসিন তেল যেন কয়েলের মধ্যে না যায়। তোমরা ওপরে শুধুমাত্র যে লোহার প্লেটগুলো আছে ওইখানেই কিন্তু দিয়ে ভালো করে পরিষ্কারটা করে দিও। তো এবার দেখো সিম্পলভাবে পরিষ্কার কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি কি করব, একটা কাপড় ছেড়া দিয়ে এটা কিন্তু ভালো করে পুছে দেবো। তো তোমরা আমার ভিডিওগুলো বুঝতে পারছো কি পারছো না অতি অবশ্যই আমার কিন্তু কমেন্ট করবে। আর তোমাদেরকে বোঝানোর জন্যই আমার এতটা কষ্ট, আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে হয়তো আমার পুরো কষ্টটাই ব্যথা। তো
তো যেমন দেখো আমার কিন্তু পরিষ্কার মোটামুটি হয়ে গেছে। তবুও তোমার যে একটু পিচ জমে আছে সেটা আমি কি করবো, এরকম একটা এমআরএফ পেপার নেবো। এমআরএফ পেপার বলতে সিরিজ পেপার, তোমরা খুব সরু ধরনের সিরিজ পেপার নেবে। এরপর নেওয়ার পর আমরা কি করব, এটাকে এইভাবে কিন্তু কোরগুলোকে কিন্তু ঘষবো। বুঝতে পারছো তো? এই ঘষার টাইমটা কিন্তু একটু ধীরে ধীরে ভাই ঘষবে, কারণ ওই জায়গাটা আমি একটু স্কিপ করে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো ধীরে ধীরে ঘষবে চার সাইডে, যাতে কি হয় এই পিচটা যেটা জমে গেছে পিচটা যেন পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, তো একটু সাবধানে ঘষবে। অনেক সময় ঘষার সময় কিন্তু তারগুলো কিন্তু ঘষা যায় দিয়ে কেটে যায়, এই প্রবলেমটা কিন্তু হতেই থাকে। আমি যেমন দেখো রোটারটাকে দেখো ভালো করে কিন্তু কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপর আমি কিন্তু সেম রোটারটাকেও কিন্তু একটু সিরিজ পেপার দিয়ে ভালো করে কিন্তু ঘষে নেবো, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এটা অলরেডি অনেক পরিমাণে তেল দেওয়া হয়েছে, আর তেল দেওয়ার জন্য কিন্তু উপরে পুরো একদম স্পট পড়ে গেছে। ঠিক আছে, তো আমরা একটু ঘষে কিন্তু পরিষ্কার করে নেবো। রোটারটাতে অসুবিধা নেই, কিন্তু স্টার্টারটা মনে হচ্ছে কয়েলটাতে তুমি যখন ঘষবে কিন্তু খুব সাবধানে ঘষবে, কারণ অনেক সময় আমার হাত দিয়ে ভুলটা হয়েছে, ঘষতে ঘষতে খেয়াল করিনি কয়েলের তারগুলো সব ঘষা গেছে, কেটে গেছে। এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হয়, তাই কয়েলটা সাবধানে খুব কেয়ারফুলভাবে কিন্তু ঘষবে, দেখে দেখে ঘষবে ধীরে ধীরে। ঠিক আছে, তো যেমন দেখো আমি এর প্রত্যেকটা ওয়াশারকে খুলে নিচ্ছি। এরপর আমি কি করব, এই স্যাপটাকে কিন্তু আমি খুলবো। ঠিক আছে, তো খোলার জন্য দেখো সিম্পল আমি এবার হাতুড়ি মারছি, দেখো কিন্তু খুলে গেল। তো তোমরাও এইভাবেই খুলবে, তোমরা চাইলে একটা পাইপও লাগিয়ে খুলতে পারো, কারণ টেবিলের মধ্যে তো পাইপ লাগানো তো পসিবল নয়, তাই কিন্তু আমি তোমার হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে কিন্তু খুলছি। এরপর দেখো এর যে তোমার যে নতুন স্যাপটা আছে, নতুন স্যাপের যে গ্রিপ জায়গাটা আছে, যে জায়গাটা তোমার রোটারের গায়ে লেগে থাকে, মানে রোটারে যে জায়গাটা লাগে, তো সেই জায়গাটা আমি একটু ঘষে ঘষে একটু স্মুথ করে নিচ্ছি। তো তোমরা যখন কোনো নতুন স্যাপ একটা লাগাবে তখন কিন্তু এটা একটু ঘষে পরে একটু মসৃণ করে নিও, কারণ কি হয় স্যাপের গায়ে যে বিটটা যেটা করা আছে, যে খাঁজটা করা আছে, হয়তো তোমার রোটারের গায়ে কিন্তু খাঁজটা তোমার একটু ছোট করা আছে। ঠিক আছে, তো তো কী হয় হোলটা তোমার অনেক সময় কিন্তু বড় হয়ে যায়, এই প্রবলেমটা কিন্তু হতেই থাকে। তখন কি হয় রোটারটাকেই তোমার কিন্তু চেঞ্জ করতে হয়। ঠিক আছে, যেমন দেখো আমি কিন্তু অলরেডি ঠুকে পরে তোমার স্যাপটা কিন্তু বসিয়ে নিয়েছি। এরপরে যে বুশটা যেগুলো আছে সেই বুশগুলোর আমি দেখো প্যাডগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি। তো বুশগুলো হচ্ছে তোমার 882 নাম্বার বুশ, আর স্যাপটা হচ্ছে তোমার ওরিয়েন্ট চায়না। ঠিক আছে, এরপর দেখো আমি এখানে নিহাত তেল ব্যবহার করছি। তোমরা এই তেলের জায়গাতে তোমরা যদি সেলাই মেশিনে যে তেলটা ব্যবহার করা হয় এই তেলটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কাজটা আরও ভালো হয়, কারণ সেলাই মেশিনের তেলটাই কিন্তু এর জন্য খুবই ভালো। আর আমার কাছে এই মুহূর্তে সেলাই মেশিনের তেল নেই, তাই কিন্তু আমি তোমার এরকম নিহাত তেল কিন্তু ব্যবহার করছি। তো যেমন দেখো আমি নিহাত তেল দিয়ে পুরো প্যাডগুলোকে ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দেওয়ার পর আমি যেমন বলেছিলাম যে একটা করে নাট কিন্তু আটা থাকবে ক্লিপের, আমি দেখো সেদিকে কিন্তু ক্লিপটা পরিয়ে দিলাম। এরপর অপোজিট একটা নাট কিন্তু আমি ভালো করে হাত দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দেবো। তোমরা তো বলবে দাদা পেছনের ঢাকনাটা তো ইজি নাটটা টাইট করা, তাহলে যেটা তোমার ভিতরের ঢাকনাটা মানে যেটা কয়েল আছে সেই ঢাকনাটাতে আমরা কি করে নাটটা টাইট করব। তো সেটাও টাইট করার একটু প্রসেস আছে। আমি যেমন দেখো টাইট করার পরে আমি দেখো স্ক্রুড্রাইভারটা বুশের মধ্যে ঢুকে বুশটা একটু সোজা করে নিলাম। এরপর আমার কিন্তু কাজ হচ্ছে ভিতরের ঢাকনাটি লাগানোর। তো ভিতরের ঢাকনাটা আমরা লাগাবো কি করে, যেমন দেখো কয়েলের এটা তো কয়েলের ভিতরে আছে, এতটা পেসও নেই, এতটা খালি জায়গাও নেই। তো যেমন দেখো আমি কিন্তু এটার মধ্যে প্রথমে আমার যে বুশটাকে আছে না, এটা প্যাডটাতে প্রথমে ভিজে নিয়েছি তেল দিয়ে, এরপর এর মধ্যে পরিয়ে নিচ্ছি। তো পরিয়ে নিব, পরিয়ে পর আমার সেন্টারের বরাবর বসিয়ে দেবো। এরপর দেখো ক্লিপটাকে আমরা কী করবো, সিম্পলি একটা নাট আমার যেদিকে আটটা আছে ওই নাটটার মধ্যে জাস্ট পরিয়ে নেবো। বুঝতে পারছো, এরকম পরিয়ে নিলাম নাটটার মধ্যে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু দেখে করলে পরে খুব ইজিলিভাবে হয়েছে জায়গাটা। এরপর দেখো এই যে নাটটি আছে এই নাটটি দেখো আমি কি করবো, একটা ম্যাগনেট স্ক্রুড্রাইভার নেবো বা স্ক্রুড্রাইভারটাকে একটু চুম্বকের মধ্যে ঘষে নেবো। ঠিক আছে, নেওয়ার পর দেখো নাটটা আমার চিটে গেল। এরপর আমি ধীরে দেখো এটার মধ্যে ঢুকালাম। এরপরে একটা আঙুল থেকে দেখো একটা দিয়ে হাত দিয়ে কিন্তু ঘুরাচ্ছি, আর নিচের আঙুলটা দিয়ে পরে দেখো কিন্তু নাটটাকে হোল বরাবর রেখে পরে টাইট করে দিলাম। তো ইজিলি ভাবে কিন্তু এই টাইটটা কিন্তু হয়ে যায়। বুঝতে পারছো তো? তো এইভাবে কিন্তু কাজগুলো করলে তোমরা অনেক ইজিতে এই কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। আর তোমরা বুঝতে পারছো কি পারছো না অতি অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করবে। এরপর দেখো আমার অলরেডি লাগানো কমপ্লিট হয়ে গেছে, স্যাপও আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কী করবো, নিচে একটা পাইপ রেখে দেবো, বড় একটা পাইপ রেখে দেবো, যাতে তোমার পুরো কয়েলের লোডটা যাচ্ছে না পাইপের মধ্যে চলে আসে, মানে পুরো ফ্যানের লোডটা জাস্ট পাইপের মধ্যে চলে আসে। এরপর আমি কী করবো, এই স্যাপটা পোড়াবো। তো পোড়ানোর সময় আমি দেখো এর মধ্যে ওয়াশার ফিটিং করছি। আমি একটা প্রথমে তোমরা কিছুগুলো ওয়াশার ফিটিং করে নেবে, ফিটিং করে নেওয়ার পরে প্রথমে আবার লাগাবে। ঠিক আছে, লাগিয়ে পরে দেখো এদিকে যেমন যেদিকে হেলতে চাইছে সেদিকে তো হাত দিয়ে আমি একটু হেলে পরে ধীরে ধীরে কিন্তু রোটারটাকে কিন্তু তোমার ওয়ারের ভিতরে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো একটু হেলিয়ে নিবে, যেদিকে ঘষা খাবে তার বিপরীত দিকে একটু ফেলবে, যাতে কী হয় যেন বসে যায়। এরপর দেখো বসে গেছে। এরপর আমরা কিন্তু দেখবো যে আমার রোটারটা তোমার যেটা তোমার যেখান থেকে তোমার
একটু দেখবে রোটারটা স্টার্টিং হচ্ছে, মানে অ্যালুমিনিয়ামের পরে যেটা লোহার স্টার্টিং হচ্ছে সেইখান থেকে দেখবে যেন কোরটা বরাবর লেভেল থাকে, মানে বুঝতে পারছো। যেমন দেখো রোটারটার গায়ে দেখো একটা দাগ কাটাচ্ছে, ঠিক আছে, তো দেখো দাগ কাটা রয়েছে, এরপর ওই দাগটা যেন রোটারের কোরের বরাবর থাকে। যেমন দেখো এরপরে কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেছে কোরের বরাবর। তো এরপর আমি কী করবো, পেছনের ঢাকনাটা ফিটিং করব। তো পেছনের ঢাকনাটা আমরা কী করে ফিটিং করব, ওয়াশারও তো ফিটিং করতে হবে। তো ওয়াশার দেওয়ার জন্য দেখো আমি কিন্তু বেশ কিছুগুলো ওয়াশার এখানে প্রথমে লাগিয়ে নেবো, ঠিক আছে। লাগিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা একবার জাস্ট লাগিয়ে পরে আমি কিন্তু তোমার একবার দেবে পরে, মানে ঢাকনাটা একবার দেবে ধরবো যাতে পুরোপুরি হোল বরাবর বসে যায়। তারপরে আমি নিচের থেকে কিন্তু স্যাপটাকে একটু নড়িয়ে পরে দেখে নেবো যে ফ্যানটা একটু ঢপ রয়েছে কি রয়েছে না। যদি খুব বেশি ঢপ থাকে তাহলে কিন্তু আমি তোমার ওয়াশার দেবো, আর যদি তোমার হালকা ঢপ থাকে তাহলে কিন্তু তোমার আমি ওই অবস্থাতেই টাইট করে দেবো। যেমন দেখো আমার একটু হালকা ঢপ রয়েছে, তার মানে আমি কিন্তু এই অবস্থাতে কিন্তু টাইট করে দেবো, ঠিক আছে। এবার দেখো আমি হোল টু হোল মিলিয়ে নিলাম, মিলিয়ে নেওয়ার পর আমি প্রত্যেকটা নাট কিন্তু লাগিয়ে দিচ্ছি। মানে বুঝতে পারছো তো যে ওয়াশার আমরা এক্স্যাক্টলি কীভাবে ফিটিং করি। ওয়াশার ফিটিং করার সময় কিন্তু প্রথমে তুমি কিন্তু নিচে যে ঢপটা আছে ঢপটা কিন্তু একটু দেখে নিও। ঢপ মানে এগু পেছু স্যাপটা যতটা হচ্ছে কি কতটা কি হচ্ছে, ওটাকে আমরা ঢপ বলি, বাংলা ভাষায় ঢপ ওটাকে বলা হয়। তো যেমন দেখো আমার কিন্তু আমি কিন্তু ঢপ রেখে দিলাম, মানে একটু এগু পেছু হচ্ছে এরকম রেখে দিলাম, খুব বেশি রাখো না, যেন সামান্য পরিমাণে রাখবে। এরপর কী করবো, আমরা যখন এটা টাইট করবো বডিটা যখন পুরোপুরি বসবে সেই একটুকু যে আছে না আরও একটুকু কমে যাবে, ঠিক আছে, মানে খুব সামান্য পরিমাণে থাকবে এগু পেছু। এগু পেছু থাকলে পরে ফ্যানটা কিন্তু ফ্রিও খুবই ভালো হয়। যেমন দেখো আমি কিন্তু প্রত্যেকটা নাট টাইট করে দিলাম। তো টাইটটা আমরা কীভাবে করবো, 1 2 3 এরকম করে পরপর করবো, 1 2 3 আবার 1 2 3 আবার 1 2 3। যেমন দেখো ফ্যানটা কিন্তু আমার ঘুরছে না স্যাপটা, ঠিক আছে। তো যখন আমরা ফিটিং করার পরে যখন ঘুরবে এক নাই কীভাবে আমরা এটাকে ফ্রি করবো, তখন আমরা একটা প্লাস নিয়ে নেবো, নেওয়ার পরে আমরা কিন্তু স্যাপটাতে ঠুকতে একটু একটু ধীরে ধীরে কিন্তু ঠুকবো। যেমন দেখো আমি যেদিকে ঠুকছি সেদিকে ঠুকলে যদি একটু ঘুরছে তার অপোজিটে ঠুকবো, যদি না ঘুরে তাহলে অপোজিটে ঠুকবো, ঠিক আছে। এরকম করে 4 ধারে আমরা কিন্তু ধীরে ধীরে ঠুকলে তোমার কিন্তু ফ্যানটা ইজিলিভাবে কিন্তু ফ্রি হয়ে যাবে। আমি যেমনভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু কাজগুলো করলে তোমাদের অনেকটা ইজিলি কিন্তু কাজগুলো হয়ে যাবে। যেমন দেখো প্রপারলি কিন্তু ফ্রি হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এই ফ্যানটা আমরা করবো ফিটিং। ফিটিং বলতে আমরা কী করবো, চলো তাহলে কানেকশানটা করে নিই। তো কানেকশানটা যেমন দেখো এর মধ্যে আছে তোমার 2টো লাল তার 2টো নীল তার। তো লাল আর নীল একসঙ্গে কানেক্ট আছে, যেটা কানেক্ট আছে ওটা তোমার এখানে রেড তারটার সঙ্গে মুড়ে দেবো। আর একটা লাল একটা নীল যে দুটো সিঙ্গেল সিঙ্গেল আছে, লালটা তোমার হলুদের সাথে আর নীল তারটা তোমার যে আছে তোমার কালো তারটার সাথে আমরা কিন্তু মুড়ে দেবো। তারের কালারগুলো হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারা যাচ্ছে না যেগুলো ভিতর থেকে এসেছে, কারণ অনেক পুরনো ফ্যান তো কালারগুলো তোমার অনেকটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো এরপর আমি কী করবো, সিরিজে একবার দিয়ে একবার কিন্তু সাপ্লাই দিয়ে যেমন দেখবো যে ফ্যানটা আমার চলছে কি চলছে না। যেমন দেখো ফ্যানটা কিন্তু আমার ঘোরা কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো আমি প্লেটগুলো তাড়াতাড়ি করে লাগিয়ে নিই, এরপর ফ্যানটাকে ফিটিং করে কাস্টমার হাতে সঁপে দিই। যেমন দেখো আমি কিন্তু এই ব্লেডটা লাগাবো। তো ব্লেডটা লাগানোর সময় এই যে হোলটা আছে এই হোল বরাবর কিন্তু আমার এই নাটটি কিন্তু লাগবে। তো আমি সেম সোজা রেখে প্রথমে আমি ব্লেডটিকে পরিয়ে নিলাম, এরপর অপোজিট সাইড থেকে আমি একটা স্ক্রুড্রাইভার লাগিয়ে আমি কিন্তু ধীরে ধীরে টাইট তোমার করে দিলাম, ঠিক আছে। তো আমার টাইট করা কমপ্লিট। এরপর আমি কী করবো, এটা আবার সিরিজ র্যামে চেক করছি। যেমন দেখো চেক করার পরে দেখো খুব জোরে হাওয়া আসছে, হয়তো তোমার হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছ। আমি টেস্টার দিয়ে কিন্তু প্রত্যেকটা সুইচে একবার ঠেকিয়ে দেখে নিলাম কোনো বডি শর্ট বা কোনো কিছু এরকম প্রবলেম হয়ে যাচ্ছে কি নেই। যেমন সিরিজে আমার কিন্তু খুব ভালো স্পিডে ঘুরছে, মানে আমার কিন্তু ডাইরেক্ট মেন লাইনে খুবই জোরদারভাবে কিন্তু ফ্যানটা স্পিড হবে। এরপরে দেখো আমি কিন্তু এর প্রত্যেকটা যে তোমার খাঁচা আছে খাঁচার ক্লিপগুলো টাইট করে দিচ্ছি। তো এগুলো ক্লিপ সিস্টেম দেওয়া থাকে, আর যেগুলো তোমার নতুন মডেল সেগুলোতে বেল্ট লাগানো থাকে। এরপরে আমি যেমন এই যে রিভলিংয়ের যে নাটটা আছে এটা কিন্তু তোমার লাগিয়ে দেবো। তার এগুলোতে আমি চলো তারগুলোকে একটু করে টেপ করে নিই। তো তারগুলোকে আমি দেখো টেপ করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি কিন্তু এর তোমার টেপটা যেটা আছে না একটু ভালোভাবে করবে, কারণ অনেক সময় কী হয় হালকা করে টেপ মারার জন্যে তোমার একটু ধরুন টেপ একটু কোনাটা একটু ফাঁকা রয়ে গেল, তখন বডির সঙ্গে থেকে যায়। ওইগুলো পুরো লোহার বডি কিন্তু পুরো বডি শর্ট হয়ে যায়, অনেক কিন্তু তোমার রিস্ক হয়ে যায়। তো টেপটা একটু ভালো করে করবে। তো যেমন দেখো আমি পেছনে ঢাকনাটা লাগিয়ে দিলাম, এরপর কিন্তু আমি নাটটাকে টাইট করে দিলাম। তো ফাইনালি আজকের মতো আমার কাজটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো কি পারছো না অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে হবে এটা না, তোমরা বুঝতে পারছো কি পারছো না এটা কিন্তু ভালো করে আমার কমেন্টটা করো, কারণ তোমাদেরকে বোঝানোর জন্যই কিন্তু আমার তোরা কষ্ট করা।
এরপরে যেমন দেখো আমি কিন্তু মেইন সাপ্লাই দিয়ে এটা একবার চেক করব। চলো একবার সিরিজে দেখে নিই। দেখো খুব ভালোভাবে ফ্যানটা আমার ঘুরছে। তো আজকের মতো আমার ফাইনালি ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আজকের মতো আসছি, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে। ভালো থেকো তোমরা সবাই, আর অতি অবশ্যই আমায় কমেন্ট করো তোমরা পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর দেখতে চাইছো। আমি অতি অবশ্যই চেষ্টা করবো সেই বিষয়ের উপর নতুন একটা ভিডিও তৈরি করার।